হ্যালো ভিউয়ার্স, অচিন্ত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাসে জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি বি1 পেপারটি রয়েছে ইউরোপের পুঁজিবাদ বা পুঁজিবাদের উত্থান, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপ মহাদেশের শিল্পায়ন অর্থাৎ ফ্রান্স ও জার্মানির শিল্পায়ন। এই প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে বিশদে আলোচনা করব, ব্যাখ্যা করব, ডিটেলসে এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমাদের অনেকেরই কলেজে কিন্তু টিউটোরিয়ালে প্রজেক্ট হিসেবে দিয়েছে, তার জন্য তোমরা এর উত্তরটি লিখতে পারো। আবার তোমাদের যে সাজেশন আমি দিয়েছি, সেই সাজেশনে 20 নম্বরের প্রশ্নে একেবারে প্রথম দিকেই রয়েছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রান্স এবং জার্মানির শিল্পায়ন অর্থাৎ ইউরোপ মহাদেশের শিল্পায়ন। তো এই প্রশ্নটি নিয়েই আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার একটু বোর্ডে দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি জেনারেল 6M ডিএসসি বি1 এই পেপারটির 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপ মহাদেশের শিল্পায়ন অর্থাৎ ইউরোপ মহাদেশের শিল্পায়ন বলতে ফ্রান্স এবং জার্মানির শিল্পায়ন। আরো একটি দেশ রয়েছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া, এই তিনটি দেশের শিল্পায়নকে আমরা একসাথে বলি ইউরোপ মহাদেশের শিল্পায়ন। এখন এই প্রশ্নটি কিভাবে আলোচনা করব তার একটা সারসংক্ষেপ তোমাদের দিই। যে প্রথমে শিল্প বিপ্লব কাকে বলে সেটি নিয়ে একটা আলোচনা করব। তারপরে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হলো সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা, এবং ইউরোপে কেন দেরিতে হলো, অন্যান্য দেশে কেন দেরিতে হলো, তার প্রধান সমস্যাগুলো কি সেটা নিয়ে আলোচনা। তারপরে ফ্রান্সের শিল্পায়নের ক্ষেত্রে কেন দেরি হলো ফ্রান্সের শিল্পায়নে সেটা নিয়ে আলোচনা। তারপর ফ্রান্সের শিল্পায়ন কবে শুরু হলো সেটা নিয়ে আলোচনা, এবং ফ্রান্সের শিল্পায়ন যখন শুরু হলো যে ফ্রান্সের যে অল ওভার যে শিল্পায়নটা হলো সেটা নিয়ে আলোচনা। ঠিক একইভাবে জার্মানির ক্ষেত্রে তাই তার প্রধান সমস্যাগুলো কি ছিল, কেন জার্মানিতে শিল্পায়ন হতে দেরি হলো, কবে শিল্পায়ন হলো, এবং শিল্পায়ন যখন হলো তখন কিভাবে হলো। এইভাবে এর ধারা বিবরণী কিন্তু এইভাবে আলোচনা করতে হবে একের পর এক পয়েন্টের ভিতর দিয়ে। তা প্রথমে দেখো, আমরা যদি শিল্পায়নের কথা বলি মানে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লব বলতে দেখো শিল্প বিপ্লব একটা বড় টপিক এবং তোমাদের এই পেপারটারই ম্যাক্সিমামটা জুড়ে রয়েছে কিন্তু শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এবং ইউরোপ মহাদেশের একটা 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 টার্নিং পয়েন্ট কিন্তু এই শিল্প বিপ্লব ইউরোপের অর্থনীতির ক্ষেত্রে। এমএতে তোমরা অনেকেই তোমাদের দাদা দিদির হয়তো এমএ পড়ে, তাদের কাছে তোমরা জেনে দেখো যে এমএতে মাস্টার ডিগ্রিতে এই শিল্পায়নের উপর বা শিল্প বিপ্লবের উপরে 1000 মানে একটা পেপার থাকে, মানে 100 নাম্বারের একটা পেপার রয়েছে এই শিল্প বিপ্লব। তো যাই হোক, শিল্পায়ন বা শিল্প বিপ্লব তাকেই বলে যে মানে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যখন যন্ত্রের মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা হয়, অল্প সময়ে আবার অধিক উৎপাদন করা হয়, তখন তাকে আমরা বলি শিল্পায়ন বা শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এটা প্রথমে ইংল্যান্ডে হয়। কেন হয়? যে শিল্প বিপ্লব করতে গেলে যেসব প্রয়োজনীয় জিনিসের দরকার, যেমন পর্যাপ্ত শ্রমিকের দরকার, যোগাযোগ ব্যবস্থা উন্নত দরকার, ভালো টাকার দরকার যেটা মূলধন বলতে পারি, শিল্পের জন্য কাঁচামাল দরকার, শিল্প তৈরি হওয়ার পরে সেই জিনিসটা বিক্রির জন্য বাজার দরকার, তারপরে শিল্পায়ন করতে গেলে ভালো ভালো কলকারখানা, মেশিনারি পার্টস দরকার, যন্ত্রপাতি দরকার, সেগুলো আবিষ্কারের প্রয়োজন আছে। এছাড়া কয়লা, লোহার প্রয়োজন আছে, এগুলোর আবিষ্কারের প্রয়োজন আছে। মানে আবিষ্কার বলতে এগুলোর খনি থাকা দরকার দেশের ভিতরে। তো এরকম একাধিক জিনিস কিন্তু দরকার একটা, তবেই এর পরিকাঠামোটা গড়ে উঠবে। ইংল্যান্ডে এসব সব কিছুই ছিল, আর ইউরোপ মহাদেশের অন্যান্য দেশে এগুলো সব ছিল না। কিছু কিছু ছিল কিন্তু পুরোটা ছিল না। কিন্তু একটা শিল্প করতে গেলে সব কিছুই লাগবে। কোনো একটা জিনিসের যদি খামতি থাকে তাহলে কিন্তু হবে না। 10টা যদি জিনিস দরকার হয় 10টারই দরকার, একটা কিন্তু কম থাকলে হবে না। ইংল্যান্ডের ক্ষেত্রে এগুলো সবই ছিল, ইউরোপ মহাদেশের ক্ষেত্রে এগুলো সব ছিল না। হয়তো কোনো দেশে 5টি উপাদান আছে বা কোনো দেশে 8টি উপাদান আছে, আরো কিন্তু 3টি উপাদানের ঘাটতি সেখানে থেকে যাচ্ছে। এই জন্য ওই 3টি উপাদানের ঘাটতি যতদিন না পূরণ হয়েছে সেখানে, ততদিন কিন্তু সেখানে শিল্পায়ন হয়নি। এগুলো সহজভাবে ব্যাখ্যা করলে এটাই দাঁড়ায়। এবার আমরা যেটা দেখবো যে শিল্পায়ন কেন ইউরোপে দেরিতে হলো, আর একটু যদি আমরা ডিটেলসে আলোচনা করি তাহলে আমরা দেখবো যে ইউরোপে শিল্পায়নের অন্তরায় মানে বাধাগুলো কি ছিল, ইউরোপে কেন শিল্পায়ন হতে দেরি হলো। তো এখানে ডেভিড ল্যান্ডেস বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে ইউরোপের মানুষেরা মানে জনসাধারণ ছিল সামন্ততান্ত্রিক ভাবধারায় আচ্ছন্ন। কারণ মধ্যযুগে ইউরোপে ছিল সামন্ততন্ত্র, সেখানে ক্ষুদ্র বদ্ধ অর্থনীতি ছিল। সামন্ত প্রভুরা জমির উপরে তারা ঝুঁকেছিলেন, চাষবাসের প্রতি ঝুঁকেছিলেন, শিল্প কলকারখানার দিকে তারা কিন্তু ঝোঁকেনি। তারা ওই জমির মালিক হয়েই থাকতে চেয়েছিলেন, যে কোনো শিল্প তৈরি করবে
বা কোনো ব্যবসা বাণিজ্য করবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সামন্ত প্রভুদের মধ্যে ছিল না। অতএব জনসাধারণের চিন্তা ভাবনা ঠিক সেরকমই ছিল, এই সামন্ততান্ত্রিক অর্থনীতির মধ্যেই আবদ্ধ ছিল, এর বাইরে কিন্তু তারা বেরোতে পারেনি। তাই এই কারণে ইউরোপ মহাদেশে কিন্তু শিল্পায়ন হয়নি। ইংল্যান্ডে কি সামন্ততন্ত্র ছিল না? অবশ্যই ছিল, কিন্তু ইংল্যান্ডের সামন্ত প্রভুরা ছিল প্রগতিশীল। তারা জমির মালিক হওয়ার পাশাপাশি তারা কিন্তু শিল্প কলকারখানাও করেছিল, ব্যবসা বাণিজ্যের দিকে তারা মনোনিবেশ করেছিল। ইংল্যান্ডকে বলা হয় দোকানদারের জাত। এই জন্য ইংল্যান্ডের যারা ধনী বর্জুয়া অভিজাত বা সামন্ত প্রভু, তারাও কিন্তু জমির পাশাপাশি তারা কিন্তু শিল্প কলকারখানার দিকেও তারা ঝুঁকেছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে একটা রাজনৈতিক স্থিতি ছিল। রাজনৈতিকভাবে ইংল্যান্ড খুব শান্ত দেশ ছিল, মানে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। ঘরে ঘন ঘন যে রাজা পরিবর্তন হচ্ছে এখানে বা রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে এমনটা কিন্তু নয়। অতএব রাষ্ট্রীয় যে ঐক্য, সেই ইউনিটটা কিন্তু ইংল্যান্ডে ভালো ছিল। আর ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলো যদি আমরা দেখি, ফ্রান্সে ছিল ফরাসি বিপ্লব, এর ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। জার্মানির কথা বলি, জার্মানি হয়তো 39টা রাজ্যে বিভক্ত এবং একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন একে অপরের থেকে। ইতালির কথা যদি আমরা বলি, ইতালি ছিল, মানে ইতালি কোনো দেশই ছিল না, এতটাই বিচ্ছিন্ন ছিল ইতালি। তা এই রাজনৈতিক স্থিতিশীলতার অভাব ছিল, এই কারণে কিন্তু ইউরোপ মহাদেশের অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শিল্পায়ন হয়নি। এছাড়া ইংল্যান্ডে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল। ইংল্যান্ডের নদীগুলি দিয়ে বা ক্যানাল বা খালগুলো দিয়ে কিন্তু নৌকা পথে মানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, ভালো রাস্তা ছিল, কারণ ম্যাকডাম এখানে পিচ রাস্তা বানিয়েছিলেন। কিন্তু ইউরোপের অন্যান্য দেশে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা ছিল একেবারে জঘন্য, অপ্রতুল, রাস্তাঘাট ছিলই না। আর ব্যবসা বাণিজ্যের জন্য, শিল্পায়নের জন্য আগে দরকার রাস্তাঘাট, এটা এর একটা কিন্তু ঘাটতি থেকে গিয়েছিল। ডেভিড টমসন এই যোগাযোগ ব্যবস্থাটাকেই বলেছে প্রধান প্রতিবন্ধক। ইউরোপের শিল্পায়নের ক্ষেত্রে প্রধান বাধা কি? ডেভিড টমসনের বক্তব্য অনুযায়ী এই যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত, এটাই ছিল প্রধান বাধা। এছাড়া পর্যাপ্ত শ্রমিক ছিল না। শিল্পটা চালাবে কারা? মালিক তো আর শিল্প চালাবে না, শ্রমিকদের দিয়ে চালাতে হবে। সেই শ্রমিক কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইংল্যান্ডে ছিল, কারণ ইংল্যান্ডে এই সময় জনসংখ্যাগত বিপ্লব হয়েছিল, মানে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং এই বিপুল পরিমাণে জনগণ গ্রাম ছেড়ে তারা শহরে এসে শিল্প কলকারখানায় জয়েন্ট হয়। কিন্তু ইউরোপ মহাদেশের অন্যান্য দেশে আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যা সেইভাবে বাড়েনি এবং শ্রমিকের অভাব দেখা গিয়েছিল, পর্যাপ্ত শ্রমিক ছিল না। উন্মুক্ত বাজারের দরকার। শিল্প কলকারখানায় যে প্রোডাকশনটা হবে সেটা তো বিক্রি করতে হবে, মালিক তো আর বাড়িতে রেখে দিতে পারে না, তাহলে তো ব্যবসায়ী হবে না। তাহলে সেই উৎপন্ন দ্রব্যটি বিক্রি করার জন্য ইংল্যান্ডের ভেতরে যেমন বাজার ছিল, আভ্যন্তরীণ বাজার, আবার ইংল্যান্ড সারা বিশ্ব জুড়ে বাণিজ্য করতো, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ তৈরি করেছিল। তো সেই উপনিবেশগুলিতেও তারা গিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারতো, বা এই শিল্প কলকারখানার যেসব মালপত্র রয়েছে সেই মালপত্র তারা সেখানে গিয়ে বিক্রি করতে পারতো। তাহলে তাদের কাছে ছিল উন্মুক্ত বাজার, কিন্তু অন্যান্য দেশের কাছে এই উন্মুক্ত বাজার ছিল না। এছাড়া উপনিবেশ ছিল। ইংল্যান্ড বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ দখল করে রেখেছে, সেই জায়গা থেকে তারা কাঁচামাল সংগ্রহ করেছে শিল্পের জন্য। শিল্প চালাতে গেলে কাঁচামাল দরকার। যদি বস্ত্র শিল্প চালাতে হয় তাহলে তুলো দরকার, কাঁচা তুলো। তাহলে ভারতের কর্ণাটক থেকে তারা তুলো নিয়ে, বা মহারাষ্ট্র থেকে তারা তুলো নিয়ে গিয়ে তারা কলকারখানায় সেই সুতো তৈরি করছে, জামাকাপড় তৈরি করছে। তাহলে কাঁচামাল নিয়ে আসার জন্য তাদের উপনিবেশ ছিল। আবার সেই জিনিসটা তৈরি করার পর যখন বস্ত্র তৈরি হলো তখন সেটা বিক্রি করার জন্য কিন্তু ওই উপনিবেশের বাজারও রয়েছে। তাহলে ইংল্যান্ডের এতগুলো সুবিধা রয়েছে, কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোর কিন্তু এগুলো ছিল না। তা যাই হোক, কালক্রমে ইউরোপের মানুষ তারা ভুল বুঝতে পারে। তাই নেপোলিয়নের বিরুদ্ধে যখন ইংল্যান্ড যুদ্ধ করে, একটা ক্ষুদ্র দেশ ইংল্যান্ড, এবং নেপোলিয়নের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, একটা ক্ষুদ্র দেশ হয়ে এত শক্তিশালী কি করে হলো যে নেপোলিয়নকে হারিয়ে দিল? ইউরোপের মানুষের চোখ খুলে যায় এবং তখন তারা শিল্প বাণিজ্যের দিকে ঝোঁকে এবং ইউরোপের শিল্পায়নের পথে অগ্রসর হয় এবং একটা সময় ইউরোপের শিল্পায়ন হয়। তা এই হচ্ছে প্রধান বাধা ছিল। এরপরে যে পয়েন্টটা নিয়ে আমরা দেখবো সেটি হচ্ছে ফ্রান্সের শিল্পায়ন নিয়ে আমাদের আলোচনা। ফ্রান্সের শিল্পায়ন ঠিক কখন হয়েছিল এটা নিয়ে আমাদের প্রথমে দেখতে হবে। দেখো, মার্কিন অর্থনীতিবিদ লুই ডানহাম বলেছেন যে ভিয়েনা সম্মেলন, যেটা 1815 নেপোলিয়নের পতনের পর হয়েছিল, 1815-তে ভিয়েনা সম্মেলন, আর 1848-এ গিয়ে হয় ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে। তাহলে 1815 থেকে 48 এর মাঝামাঝি সময়ে কিন্তু ফ্রান্সের শিল্পায়নটা হয়েছিল। একথা কে বলছেন? ডেভিড ডানহাম, তিনি এই কথা বলছেন। আবার মানে 1860 গিয়ে এটা পরিণতি লাভ করে। 1848-এর আগে হচ্ছে, কিন্তু 1860 গিয়ে এই শিল্পায়ন পরিণতি লাভ করছে। ডব্লিউ রস্টো, যিনি বড় একজন গবেষক এই শিল্প বিপ্লবের উপর, তিনি বলছেন যে 1830 থেকে 60 এর মধ্যেই কিন্তু শিল্প বিপ্লব হয়েছিল। এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, দেখো, শিল্পায়নের প্রতিবন্ধকতা, মানে ফ্রান্সের শিল্পায়নের প্রতিবন্ধকতা কি না, এখানে
যেসব উপাদানের কথা বললাম, যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, সেই উপাদানগুলির এখানে অভাব ছিল, এটাই তার প্রথম প্রতিবন্ধকতা। এবং এখানে কৃষির প্রতি আগ্রহ ছিল। ফ্রান্স ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ। ফ্রান্সের অভিজাত যারা বুর্জুয়া, তারা জমির প্রতি ঝুঁকেছিলেন, জমির মালিক হওয়াকে তারা সম্মানের মনে করতেন, এবং ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন যারা, এগুলোর প্রতি তারা ঝোঁকেনি, বা এই যারা ব্যবসা বাণিজ্য করতো বুর্জুয়া যারা, তাদেরকে কিন্তু তাদের সমাজে কোনো সম্মানই ছিল না। হ্যাঁ, এবং এদেরকে তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সব মানুষকে। তাই মানুষ কিন্তু মানে অর্থ থাকলেও শিল্প বিপ্লবের দিকে কিন্তু ঝোঁকেনি, বা শিল্পায়নের দিকে তারা কিন্তু যায়নি। ফ্রান্সের শিল্প ছিল, কুটির শিল্প ছিল। এই কুটির শিল্প দিয়ে ফ্রান্সের যে প্রয়োজনীয় যে তাগিদ, সেই তাগিদটাকে মেটানো হতো। মানে শিল্পের যেসব প্রয়োজনগুলো ছিল, সেই প্রয়োজন মেটানো হতো কুটির শিল্পের মধ্য দিয়ে। এজন্য বড় শিল্পের দিকে কিন্তু এখানে ঝোঁকেনি। এবং বুর্জুয়া ব্যবসায়ী যারা, তাদের তো মর্যাদা ছিলই না ফ্রান্সে, এই জন্য কেউ শিল্পের দিকে যেত না, জমির মালিক হতেই সবাই কিন্তু পছন্দ করতো। এছাড়া ছিল বিপ্লবী অভ্যুত্থান। আমরা জানি 1789-তে ফরাসি বিপ্লব হয়, এবং ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে পুরো রাজনৈতিক কাঠামোটা চেঞ্জ হয়, দেশের রাজতন্ত্র এক প্রকার হটে যায় এবং আমূল বদলে যায়। হ্যাঁ, ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে এর জন্য একটা অস্থিরতা তৈরি হয়, এবং ফরাসি বিপ্লবের ফলে এই ফরাসি যে শিল্পায়ন, সেই শিল্পায়নের গতিটা কিন্তু থেমে যায়, বা শিল্পায়নটা অনেক আটকে যায়, মানে এগোতে থাকে না। রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার জন্যই এখানে ফরাসি শিল্পায়ন কিন্তু মুখ তুলে দাঁড়াতে পারেনি। এছাড়া নেপোলিয়ানের যুদ্ধ, নেপোলিয়ান তো 15 বছর ক্ষমতায় ছিলেন, একাধিক যুদ্ধ করেন, এবং এই যুদ্ধের ফলে নানা রকম ভাবে শিল্পের উপর আঘাত নেমে আসে। শিল্পায়ন কিন্তু হতেই পারেনি এই 15 বছর। তাই নেপোলিয়ানের যুদ্ধ একটা বড় ম্যাটার ছিল। এছাড়া ফ্রান্সের যে কৃষি ব্যবস্থা ছিল, সেটা তো অনুন্নত কৃষি ব্যবস্থা, এবং সেখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস হতো। কৃষির সাথে শিল্পের একটা যোগাযোগ আছে, যে ভালো কৃষি হলে তবেই তো শিল্প আসবে, কিন্তু কৃষি ব্যবস্থাটাই অনুন্নত। এখানে অনুন্নত কৃষি ব্যবস্থা, চাষবাস ছিল একেবারে অবৈজ্ঞানিক প্রথায় চাষ হতো, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, ভালো ব্যাংক ব্যবস্থা এখানে গড়ে ওঠেনি। হ্যাঁ, তাছাড়া যেসব উপনিবেশগুলো ছিল ফ্রান্সের, যেখান থেকে তারা কাঁচামাল আনতে পারতো বা বিক্রি করতে পারতো, তারা শিল্পের যেসব প্রয়োজনীয় পণ্য, সেই পণ্যগুলো তারা বিক্রি করার জন্য যে উপনিবেশ বা উপনিবেশের বাজার, এগুলো কিন্তু আগে ছিল ফ্রান্সের, উপনিবেশ ছিল। কিন্তু ফরাসি বিপ্লবের পর এগুলো সব হস্তচ্যুত হয়ে যায়, মানে ফ্রান্সের হাত ছাড়া হয়ে যায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শিল্পের উপর সরকারি একটা নিয়ন্ত্রণ এখানে ছিল। সরকার থেকে শিল্পকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। শিল্পায়ন কারা করবে? বেসরকারিকরণ না হলে কিন্তু কখনো শিল্পায়ন হয় না। বেসরকারি ভাবে বুর্জুয়া উদ্যোগপতিরা এগিয়ে আসবে, তখনই কিন্তু শিল্প বিপ্লব হয়। কিন্তু শিল্পের উপরে সরকারি নিয়ন্ত্রণ ছিল, শুল্ক ব্যবস্থা ছিল কঠোর, অত্যাধিক শুল্ক চাপানো হয়েছিল, এবং দেশের ভিতরেই শুল্ক ছিল, যাকে আমরা বলি অন্তঃশুল্ক। এরকম শুল্কের চাপে পড়ে এই ফ্রান্সের শিল্পায়ন কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারেনি। এছাড়া যন্ত্রপাতির অভাব ছিল। ইংল্যান্ডে আমরা দেখেছি যে অনেক ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল শিল্প বিপ্লবের সময়, স্পিনিং জেনি, ফ্লাইং শাটল, কত কিছু আবিষ্কার হয়েছে। কিন্তু এখানে ফ্রান্সে কোনো রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, ফলে এর একটা অভাব ছিল। ঐতিহাসিক লেবোয়ার বলে একজন ব্যক্তি, তিনি বলছেন যে আভ্যন্তরীণ বাজার সেটাই বাড়েনি। বৈদেশিক বাজার তো দূরে থাক, ফ্রান্সের নিজস্ব আভ্যন্তরীণ বাজারই ছিল না। তো শিল্প কলকারখানার মালটা বিক্রি করার সেই জায়গাটাই ছিল না ফ্রান্সে। তো এইসব কারণে কিন্তু ফ্রান্সের শিল্পায়ন হতে অনেকটা দেরি হয়। শিল্পায়নের প্রধান বাধাগুলো আমি বললাম। এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, দেখো শিল্পায়নের প্রতিবন্ধকতা বললাম। এবার আমরা যেটা দেখবো যে শিল্প উদ্যোগ কিভাবে শিল্পায়ন হচ্ছে, এবং এখানে নেপোলিয়ানের আমল থেকে কিভাবে শুরু হচ্ছে। দেখো, নেপোলিয়নের আগের কথা বলি, ষোড়শ লুইয়ের কথা বলি। নেপোলিয়নের আগে তো ষোড়শ লুই ছিল, ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন ষোড়শ লুই। তার একজন অর্থমন্ত্রী ছিলেন ক্যালন। এই ক্যালন ইংল্যান্ড থেকে তিনি বিশেষজ্ঞদের আনিয়ে ফরাসি শিল্পায়ন ঘটাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই উদ্যোগটি ব্যর্থ হয়। কারণ ওই শুধুমাত্র বিশেষজ্ঞদের আনিয়ে কিন্তু শিল্পায়ন হয় না। প্রয়োজনীয় উপকরণ না থাকলে কখনোই বিশেষজ্ঞর কাজ নয় যে একটা শিল্পায়ন বা একটা শিল্প বিপ্লব ঘটিয়ে দেবে। তাই যাই হোক, এটা ব্যর্থ হয়। এছাড়া দেখো, মহাদেশীয় প্রথা, মানে নেপোলিয়ন যে কন্টিনেন্টাল সিস্টেমটা চালু করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বাণিজ্যিকভাবে একটা অবরোধ করেছিলেন, মহাদেশীয় প্রথা, তোমরা এর আগে পড়েছো। তা তার প্রধান উদ্দেশ্য ছিল ইংল্যান্ডের ব্যবসাকে ধ্বংস করে দেওয়া, এবং সেই জায়গায় ফ্রান্সের যে শিল্পায়ন, সেই শিল্পায়ন ঘটানো। এবং এই সময়ে প্রয়োজনের তাগিদে পড়ে ফ্রান্সে কিন্তু অনেকটা শিল্প বিপ্লব হয়েছিল। কিছু কিছু শিল্প কলকারখানা গড়ে ওঠে, কারণ ইংল্যান্ডের যে পণ্য, সেটা তো ফ্রান্সে ঢোকা বন্ধ হয়ে গেছে।
তাহলে ফ্রান্সের নিজের যে প্রয়োজন মেটাবে কি করে, সেই তাগিদ থেকে ফ্রান্সে কিন্তু এই সময় কিছু হলেও শিল্পায়ন হয়েছিল। এবং নেপোলিয়ান এখানে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন এবং ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি আনানোর চেষ্টা করেন, বা চোরা পথেও যন্ত্রপাতি আনার কিন্তু চেষ্টা করেছিলেন, করে এখানে শিল্পায়ন ঘটানোর চেষ্টা করেছিলেন। এবার শিল্প বিপ্লব, প্রকৃতভাবে শিল্প বিপ্লব ফ্রান্সে হবে, সেটা কার সময় হচ্ছে দেখো, লুই ফিলিপ সিংহাসনে বসে জুলাই বিপ্লবের পর 1830 আর 1848 পর্যন্ত তিনি রাজত্ব করেন। তাই এই 30 থেকে 48 এই সময়টায় তার সময় প্রকৃত এখানে শিল্প বিপ্লবের সূচনা হচ্ছে। তিনি ব্যবসায়ী এবং যারা শিল্পপতি তাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছেন, শুল্ক প্রাচীর তৈরি করছেন, যে দেশের শিল্পকে বাঁচানোর জন্য তিনি শুল্ক প্রাচীর করছেন, যাতে বাইরের মানে বিদেশি পণ্য এসে এখানে ভিড় না করতে পারে। তার জন্য বিদেশি পণ্যের উপর অত্যাধিক কর চাপান, আর দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য তিনি শুল্ক প্রাচীর গড়ে তোলেন বা শুল্ক সংরক্ষণের নীতি নেন, যাকে বলা যায়। তার সময়ে 1837 থেকে প্যারিস থেকে এখানে বলা হচ্ছে সেন্ট জার্মেইন, প্যারিস থেকে সেন্ট জার্মেইন পর্যন্ত রেলপথ চালু হচ্ছে। এই প্রথম ফ্রান্সে কিন্তু রেলপথ তৈরি করছেন রাজা লুই ফিলিপ। এবং এই সময় রাস্তাঘাটের অনেকটা উন্নত হচ্ছে, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। এই কারণে ফ্রান্সের যে বড় বড় শহরগুলো ছিল, লায়ন্স, বর্দো, তুলো, মার্সাই, নন্টস, এইসব শহরগুলিতে কিন্তু শিল্পায়ন হচ্ছে এবং শিল্প বিপ্লব এইসব জায়গায় দেখা দিচ্ছে। এরপর আছে তৃতীয় নেপোলিয়ান ক্ষমতায় আসছেন 1850 এবং 1870 পর্যন্ত তিনি ক্ষমতায় থাকছেন। তার এই রাজত্বকালে কিন্তু প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রেলপথের বিস্তার। তিনি বুঝতে পেরেছিলেন যে শিল্প বিপ্লবের জন্য দরকার হচ্ছে রেলপথ, তাই তিনি রেলপথ তৈরি করেন। প্রায় 10,000 মাইল তিনি রেলপথ তৈরি করেছিলেন। এছাড়া যে বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি যেমন ছিল, যে কোম্পানিকে বলা যায় লাফিত, হোপ, বেরিয়ার ব্রাদার্স, এইসব কোম্পানি বা পুঁজিপতিদেরকে তিনি উৎসাহ দিয়েছিলেন। এবং দুটো ব্যাংক এখানে তিনি তৈরি করেছিলেন, ক্রেডিট ফোসিয়ার আর ক্রেডিট মবিলিয়ার। এখানে স্বল্প সুদে ঋণ দেওয়া ব্যবসায়ীদের বা অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই দুটো ব্যাংক তিনি তৈরি করেছিলেন, ক্রেডিট ফোসিয়ার, ক্রেডিট মবিলিয়ার। এছাড়া এই ব্যাংকের উপরে তিনি টাকা ছাপানোর দায়িত্ব দেন। ব্যাংক অফ ফ্রান্স, যেটা নেপোলিয়ান তৈরি করেছিলেন, ব্যাংক অফ ফ্রান্স, সেই ব্যাংক অফ ফ্রান্সকে তিনি পুনর্গঠন করেন, নতুন করে তাকে সাজিয়ে তোলা হয়। লা ক্রশ বলে একটা কিন্তু লোহার কারখানা তৈরি করেন তিনি, লা ক্রশ, ফ্রান্সের বিখ্যাত লোহার কারখানা। এই লা ক্রশের এই কারখানার উপরে, লোহার কারখানার উপরে বেস করে বস্ত্র কারখানা, রেশম কারখানা, কাগজ কারখানা, চিনি শিল্প, রাসায়নিক শিল্প, গন্ধদ্রব্যের শিল্প, এগুলো কিন্তু বিস্তার ঘটে, এগুলোর বিকাশ ঘটে। এবং সারা বিশ্বে ইংল্যান্ডের পরেই ফ্রান্স শিল্পের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে চলে আসে এই তৃতীয় নেপোলিয়নের সময়। তোমাদের আলাদা করে কিন্তু 10 নম্বরের সাজেশনে প্রশ্ন আছে, দেখবে যে তৃতীয় নেপোলিয়নের সময় ফরাসি বিপ্লবে মানে ফরাসি শিল্পায়ন কিভাবে হয়েছিল। তা এই তৃতীয় নেপোলিয়নের সময় কিন্তু ফরাসি শিল্পায়নটা হয় প্রকৃত অর্থে। তা এই পর্যন্ত আমি আলোচনা করলাম ফ্রান্স নিয়ে। এবার যে পয়েন্টের উপরে আলোচনা করব, যে দেশটি বাকি আছে তার, সেটি হচ্ছে জার্মানি। দেখো এর পরের পয়েন্ট হচ্ছে জার্মানি। তা 1850 সাল পর্যন্ত জার্মানি শিল্পায়ন হয়েছিল, কিন্তু সেটা ছিল অনেক মন্থর গতি, অনেক ধীর গতিতে জার্মানির কিন্তু শিল্পায়ন চলতে থাকে 1850 সাল পর্যন্ত। কারণ এখানে রাজনৈতিক অনৈক্য ছিল। আমি আগেই বলেছি যে জার্মানিতে ছিল 39টি রাজ্য, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন ছিল একে অপরে, ফলে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, কোনো ইউনিট ছিল না, একটা অশান্ত পরিবেশ এখানে ছিল এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা শুল্ক ছিল। এর জন্য আভ্যন্তরীণ ক্ষেত্রে জার্মানির ভিতরে কিন্তু বাণিজ্য চলাচল হতো না, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা তো ছিলই। এছাড়া ছিল দেশটি ছিল কৃষি প্রধান দেশ। এখানে এদের উপনিবেশ ছিল না, যে উপনিবেশ থেকে তারা কাঁচামাল নিয়ে আসবে, বা উপনিবেশের বাজারও তাদের হাতে ছিল না। ব্যাংক ব্যবস্থাটা একেবারে অনুন্নত ছিল। তারপরে জনস্ফীতি ঘটেনি, মানে জনসংখ্যা বাড়েনি। জনসংখ্যা না বাড়লে কি হবে, শ্রমিকের ঘাটতি হবে, সুলভে শ্রমিক পাওয়া যায়নি, এখানে শ্রমিকের অভাব ছিল। এছাড়া নেপোলিয়নের সাথে জার্মানির অনেকগুলো রাজ্যের যুদ্ধ হয়। এই যুদ্ধ করতে গিয়ে জার্মানির যে অর্থনীতি, সেই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, মানে জাতীয় অর্থনীতি কিন্তু গড়ে ওঠেনি। তো এই কারণগুলোর জন্য জার্মানিতে শিল্পায়নটা অনেক দেরি হয়। এবার শিল্পায়নটা হবে কিভাবে হবে, প্রাশিয়ার নেতৃত্বে হবে। জার্মানির যতগুলো প্রদেশ আছে তার মধ্যে প্রাশিয়া একটা প্রদেশ। এখন অবশ্য প্রাশিয়া আলাদা একটা দেশ, কিন্তু সেই সময় ছিল জার্মানির একটি প্রদেশ। তা প্রাশিয়া এখানে কিন্তু প্রথমে উঠে আসছে এই শিল্পায়নের ক্ষেত্রে। দেখো প্রাশিয়ার অগ্রগতি, কারণ 1815 সালে প্রাশিয়ায় ভূমি দাসদের মুক্তি দেওয়া হয়
এই ভূমিদাসরা কি করে, মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা শিল্প কলকারখানায় যা ছিল আর কি তাতে এসে তারা শ্রমিকের কাজ করছে। হ্যাঁ, এবং এই সময় কি হচ্ছে, 1834 সালে 18টি রাজ্যকে নিয়ে জোলভ্রাইনও কিন্তু একটা 10 নম্বরের প্রশ্ন তোমাদের, জোলভ্রাইন শুল্ক সংঘ তৈরি হচ্ছে। 18টা রাজ্য একসাথে, কারণ আলাদা আলাদা এইসব রাজ্যগুলোতে আলাদা আলাদা শুল্ক সিস্টেম ছিল। এখন করা হলো কি, এই 18টা রাজ্যের একটা বেল্ট তৈরি করা হলো, এর ভিতরে একটাই শুল্ক ব্যবস্থা থাকবে, মানে আভ্যন্তরীণ ক্ষেত্রে একটাই অভিন্ন শুল্ক ব্যবস্থা থাকবে। এবং এর ফলে কি হয়, জার্মানি একটা ঐক্যবদ্ধ হওয়ার পথেও কিন্তু এগোয়। জার্মানি ঐক্যবদ্ধ ছিল না, এতগুলো রাজ্যে বিভক্ত ছিল। এবং জার্মানির ঐক্যের ক্ষেত্রেও এই প্রাশিয়ার উদ্যোগে যে জোলভ্রাইন তৈরি করা হয়, এই জোলভ্রাইনই কিন্তু যেমন তারা অর্থনৈতিকভাবে একাগ্রতা বা একটা ঐক্যবদ্ধ হয়, আবার রাজনৈতিক ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হওয়ার পথে এগোয়। তা জোলভ্রাইন একটা টার্নিং পয়েন্ট ছিল জার্মানি শিল্পায়নের ক্ষেত্রে, কারণ এর ভিতর দিয়েই জার্মানি এবার শিল্পায়নের দিকে এগোতে থাকে। 1835 সালে ব্যাভেরিয়াতে প্রথম রেলপথ তৈরি করা হচ্ছে, এবং ফ্রেডারিক লিস্ট বলে একজন অর্থনীতিবিদ এবং প্রাশিয়ার যিনি যুবরাজ, তাদের উদ্যোগে এই সময় 1839-এ লাইপজিগ থেকে ডেসড্রেন পর্যন্ত কিন্তু রেলপথ তৈরি হচ্ছে, এবং 10 বছরে প্রায় 3000 মাইল এখানে রেলপথ তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্যে একটা নতুন গতিবেগ আসছে, রেলপথের ভিতর দিয়ে ব্যবসা বাণিজ্য বাড়বে, এর ফলে রাশিয়াতে একটা ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটছে। তাহলে এবার আসবো আমরা জার্মানির যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবে দেখো যে শিল্পের বিকাশ। 1870 সালে জার্মানি ঐক্যবদ্ধ হয়, আমরা জানি 1870-এ জার্মানি ঐক্যবদ্ধ হয় কিভাবে না, বিসমার্কের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়। জার্মানির বিসমার্ক মানে চ্যান্সেলর বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য 3টি যুদ্ধ করেছিলেন। একটা 1864 সালে শাডোয়ার যুদ্ধ, 1864 সালে ডেনমার্কের সাথে যুদ্ধ, 1866 সালে অস্ট্রিয়ার সাথে করেছিলেন শাডোয়ার যুদ্ধ, এবং 1870 সালে ফ্রান্সের সাথে করেছিলেন সেডানের যুদ্ধ। এবং এই সেডানের যুদ্ধে ফ্রান্স হেরে যায়। তৃতীয় নেপোলিয়ন যিনি ছিলেন যিনি ফ্রান্সের শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন, তিনি মারা যান এই যুদ্ধে। এবং এদিকে জার্মানিতে কি হয়, জার্মানি কিন্তু একটা বিপুল অঙ্কের টাকা ক্ষতিপূরণ পান ফ্রান্সের কাছ থেকে। এই টাকাটা বা এই অর্থ তারা শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে। জার্মানি এই ফ্রান্সের কাছ থেকে যে ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণ শিল্পে তারা বিনিয়োগ করছে বিপুল পরিমাণে। এছাড়া এই যুদ্ধের মধ্য দিয়ে, মানে সেডানের যুদ্ধের মধ্যে দিয়ে ফ্রান্সের যে দুটো জায়গা আলসাস আর লোরেন, এই দুটো জায়গা জার্মানি ফিরে পায়। একটা ছিল লোহার খনি আর একটা ছিল কয়লার খনি। এবং এই লোহা আর কয়লার খনি যখন তার হাতে চলে আসে জার্মানির, তখন এই দুটি জিনিসের উপরে বেস করে জার্মানির কিন্তু শিল্পায়ন দ্রুত গতিতে এগোতে থাকে, কয়লার উপরে বেস করে। তাই কেইন্স বলে একজন ঐতিহাসিক তিনি বলছেন যে আমরা জানি জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল বিসমার্কের রক্ত এবং লৌহ নীতির উপর বেস করে, কিন্তু কেইন্স বলছে রক্ত লৌহ নীতি নয়, জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল কয়লার লৌহ নীতির উপর বেস করে। কারণ এই কয়লার লোহা ছিল আলসাস লোরেনে, সেই দুটি জায়গা তারা পায় এবং জার্মানি শিল্প বিপ্লবে অগ্রগতি ঘটে। এবার বিসমার্ক একটা ব্যাপক বড় ভূমিকা নেন চ্যান্সেলর হওয়ার পর। 1870 থেকে 90 20 বছর ছিলেন তিনি ক্ষমতায়, এবং জার্মানির শিল্পায়নের জন্য তিনি অনেক কাজ করেন। স্বল্প সুদে ঋণ দেওয়া, ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি আনানো, এবং সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে জার্মানির যারা প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার তাদেরকে দিয়ে হুবহু নকল তৈরি করা। এই ব্যাপারে এই যে প্রযুক্তিবিদ্যা জার্মানি অনেকটা এগিয়ে যায়, টেকনিক্যাল দিকটা, ইঞ্জিনিয়ারিং শিল্পে জার্মানি অগ্রগতি ঘটে। কারণ অন্য বিদেশ থেকে যন্ত্র এনে সেই যন্ত্র দেখে দেখে হুবহু নকল বানিয়ে ফেলতো জার্মানির লোকেরা। তো এই কাজে কিন্তু ব্যাপক তারা এগিয়ে যায়, এবং তারা একাধিক যন্ত্রপাতি এইভাবে তারা নকল করে তাদের শিল্পায়নকে এগিয়ে নিয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা হয় যে শিল্পায়নটাকে মানে শিল্পটাকে বিসমার্ক কেন্দ্রীয় সরকারের অধীনে আনেন, মানে সরকারের তরফ থেকে শিল্পায়ন ঘটানোর চেষ্টা করা হয় রাষ্ট্রীয় উদ্যোগে। এই জন্য বলা হয় যে কেন্দ্রীয় সরকারের অধীনে না হয়, এবং সারা দেশে একই, আগে তো অনেকগুলো রাজ্য ছিল, আলাদা আলাদা সিস্টেম ছিল, কিন্তু এখন কি করছেন তিনি সমগ্র দেশে একই ধরনের মুদ্রা, ওজন, পরিমাপ পদ্ধতি, শুল্ক ব্যবস্থা, একই ধরনের মুদ্রা, এগুলো তিনি চালু করছেন। ব্যাংক ব্যবস্থার পুনর্গঠন করছেন, এবং কার্টেল, ট্রাস্ট এবং কম্বাইন নামে যে একচেটিয়া যৌথ সংগঠন ছিল, এই সংগঠনগুলোর মাধ্যমে শিল্পায়নের মানে বৃহৎ শিল্পের বিকাশ ঘটছে। বৃহৎ শিল্প কারা তৈরি করছে তাহলে? কার্টেল, ট্রাস্ট এবং কম্বাইন বলে এইসব যে প্রতিষ্ঠানগুলো ছিল, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বড় বড় শিল্প কারখানা তৈরি করা হচ্ছে। সরকারি নিয়ন্ত্রণে রেলপথ তৈরি করা হচ্ছে জার্মানিতে।
এছাড়া শিল্প সংরক্ষণ করা হচ্ছে, শিল্পের সংরক্ষণ মানে বিদেশি শিল্প এসে যাতে জার্মানির বাজার ধরতে না পারে তার জন্য বিদেশি শিল্পের পণ্যের উপরে অত্যাধিক কর চাপানো হচ্ছে, আর দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য তার উপর থেকে শুল্ক তুলে দিয়ে তাকে শুল্ক প্রাচীরের মধ্যে এনে তাকে শুল্ক সংরক্ষণ করা হচ্ছে। তো এগুলো করা হচ্ছে, বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করা হচ্ছে। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা থেকে যন্ত্রপাতি আনিয়ে সেগুলোকে হুবহু নকল করা হচ্ছে এবং এগুলোর উপর বেস করে সমরাস্ত্র, রেলপথ, হ্যাঁ এবার এগুলো তৈরি করা হচ্ছে এবং বিশ্বের শ্রেষ্ঠ শিল্পে পরিণত হচ্ছে কিন্তু জার্মানি। এখানে বলা হচ্ছে 70-এর দশক, 1870-এর দশককে বলা হচ্ছে জার্মানির শিল্প দশক। 1870-এর দশক, কারণ 1870 থেকে 74 যদি আমরা দেখি 857টি শিল্প প্রতিষ্ঠান এই সময় কিন্তু গড়ে উঠছে এবং লোহা ও ইস্পাত শিল্পে বিপ্লব ঘটে যাচ্ছে এবং একে কেন্দ্র করে রেলপথ, সমরাস্ত্র নির্মাণ, তারপরে শিল্প ও বাণিজ্যিক যেসব নৌবহর মানে জাহাজ, বাণিজ্যিক জাহাজ, যুদ্ধ জাহাজ, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। কয়লা শিল্পের বিকাশ ঘটছে, যন্ত্র শিল্পের বিকাশ ঘটছে, বড় বড় ইঞ্জিন তৈরি করা হচ্ছে এই সময়, মোটর গাড়ি তৈরি করা হচ্ছে, রসায়ন তৈরি করা হচ্ছে, ঔষধ নির্মাণ করা হচ্ছে এবং এগুলোর ভিতর দিয়ে জার্মানি বিশ্বের শ্রেষ্ঠ শিল্পায়িত দেশে পরিণত হচ্ছে জার্মানি। হঠাৎ করে একেবারে 1870-এর দশকে হঠাৎ করে কিন্তু জার্মানি যখন ঐক্যবদ্ধ হয়, সেই ঐক্যবদ্ধ হওয়ার পরবর্তী 10 বছরের মধ্যেই জার্মানি একেবারে ইউরোপের একটা প্রধান শিল্প প্রধান দেশে পরিণত হচ্ছে। এই জন্য 1870-এর দশকটাকে বলা হয় জার্মানির শিল্পায়নের দশক। তো এই জার্মানির শিল্পায়ন নিয়ে বললাম, প্রথমে তার কি কি অন্তরায় ছিল, তারপরে কবে শিল্পায়নটা শুরু হলো, কার কার সময়ে এবং কতটা শিল্পের বিকাশ ঘটলো, এগুলো নিয়ে পরপর লিখতে হবে। তা টোটালে এই পয়েন্টগুলোর উপরে শিল্পায়নের বাধা, তারপর ফ্রান্সের শিল্পায়নটা কিভাবে হলো, শিল্পায়নের অগ্রগতি কিভাবে হচ্ছে, তারপর জার্মানি শিল্পায়নের বাধাগুলো কিভাবে জার্মানি শিল্পায়ন ঘটছে, এখানে ফ্রান্সের ক্ষেত্রে ষোড়শ লুই কি ভূমিকা নিচ্ছেন, তৃতীয় নেপোলিয়ান কি ভূমিকা নিচ্ছেন, জার্মানির ক্ষেত্রে বিসমার্ক কি ভূমিকা নিচ্ছেন, প্রাশিয়া কি ভূমিকা নিচ্ছে, এগুলো কিন্তু এরকম পরপর মেনশন করে এর উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। তাই এর যে উত্তর আছে 20 নাম্বার মানে বেড়া 1000 ওয়ার্ডের এবং তোমাদের টিউটোরিয়াল প্রজেক্টও 1000 ওয়ার্ডে লিখতে হয়, অর্থাৎ এর যে নোটস, সেই নোটসটা নিয়ে আমি এবার অনস্ক্রিনে আলোচনা করব। ইউরোপের শিল্প বিপ্লবের প্রসার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য কন্টিনেন্ট অফ ইউরোপ। এর অ্যান্সারটা দেখো কিভাবে লিখবে। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হলেও ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশে তা সম্প্রসারিত হয়। শিল্পায়নের ক্ষেত্রে ইংল্যান্ড অপেক্ষা অন্যান্য দেশের পশ্চাৎপদতার নানা কারণ ছিল। ঐতিহাসিক ডিএস ল্যান্ডেস বলেন যে এই যুগে ইউরোপের জনসাধারণ সামন্ততান্ত্রিক ভাবধারা আচ্ছন্ন ছিল। তারা যুদ্ধবিগ্রহ, জমিদার পরিচালনা ও প্রশাসনিক কাজকর্মকে সম্মানজনক বলে মনে করত। ব্যবসা বাণিজ্য বা কলকারখানার কাজকর্মকে তারা হেয় বলে মনে করত। এর ফলে ইউরোপের অন্যান্য দেশ শিল্পায়নের ক্ষেত্রে ইংল্যান্ড অপেক্ষা পিছিয়ে পড়ে। ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতি ও রাষ্ট্রীয় ঐক্য ছিল। ফ্রান্সের রাষ্ট্রীয় ঐক্য থাকলেও বিপ্লবজনিত কারণে সেখানে কোনো স্থিতি ছিল না। ইতালি ও জার্মানিতে কোনো রাজনৈতিক সংহতি ছিল না। এই দুটি দেশ ছিল শতধা বিভক্ত। এর ফলে এইসব দেশে কোনো জাতীয় অর্থনীতি গড়ে ওঠেনি। ইংল্যান্ড ব্যতীত ইউরোপের অন্যান্য দেশের যোগাযোগ ব্যবস্থা ছিল অপ্রতুল এবং রাস্তাঘাট, খাল ও নদীপথ ছিল খুবই অনুন্নত। অধ্যাপক ডেভিড টমসন রেলপথ আবিষ্কারের পূর্বে এই অনুন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাকে শিল্পায়নের পথে অন্যতম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন। আয়তনের দিক থেকে রাশিয়া, ফ্রান্স ও জার্মানি ইংল্যান্ড অপেক্ষা অনেক বড় হলেও তাদের জনসংখ্যা ছিল খুবই কম। শিল্প বিপ্লবের অন্যতম শর্ত হল সুলভ ও পর্যাপ্ত শ্রমিক। ইংল্যান্ড বাদে অন্যান্য দেশগুলিতে তা ছিল না। শিল্পায়নের জন্য প্রয়োজন গতিশীল শ্রমিক শ্রেণী ও উন্মুক্ত বাজার। অষ্টাদশ শতকের সূচনায় ইংল্যান্ডে ভূমিদাস প্রথা বিলুপ্ত হওয়ায় সেখানে স্বাধীন ও গতিশীল শ্রমিক শ্রেণীর আবির্ভাব ঘটে, যা অন্যত্র ছিল না। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ থাকায় ইংল্যান্ডকে কখনোই কাঁচামাল সংগ্রহ বা উৎপাদিত পণ্যাদি বিক্রির জন্য বাজারের সমস্যায় পড়তে হয়নি। বলা বাহুল্য, ইউরোপের অন্যান্য দেশকে কিন্তু এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। কালক্রমে ইউরোপের মানুষ তাদের ভুল বুঝতে পারে। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় ক্ষুদ্র দেশ ইংল্যান্ড সামরিক বল ও আর্থিক সমৃদ্ধি তাদের চোখ খুলে দেয় এবং তারা শিল্পায়নের প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর আসে ফ্রান্সের শিল্পায়ন। দেখো, ফ্রান্সের শিল্পায়ন শুরু হয় অনেক দেরিতে। মার্কিন অর্থনীতিবিদ লুই ডানহাম এর মতে ফ্রান্সের শিল্প বিপ্লবের সূচনা হয় ভিয়েনা সম্মেলন 1814 থেকে 15 ও ফেব্রুয়ারি বিপ্লব 1848-এর মধ্যবর্তী সময়ে এবং তার পরিণতি আসে 1860 খ্রিস্টাব্দের পরবর্তীকালে। রস্টোর মতে 1830 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যবর্তীকালে ফ্রান্সের শিল্প বিপ্লবের বিকাশ ঘটে। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে। পরের প্যারায় শিল্পায়নের যে প্রতিবন্ধকতা ছিল ফ্রান্সে, সেগুলো নিয়ে বলা হবে। বিভিন্ন কারণে ফ্রান্সে শিল্প বিপ্লবের গতি ছিল মন্থর।
যেমন 1 নম্বর বলা হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, মূলধনের প্রাচুর্য, পণ্যের বাজার, বৈজ্ঞানিক আবিষ্কার প্রভৃতির উপর নির্ভর করে সাধারণত শিল্প বিপ্লব ঘটে। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সে শিল্প বিকাশের সাহায্যকারী এই উপাদানগুলির একান্তই অভাব ছিল। 2 নম্বরে কি বলা হচ্ছে দেখো, সামন্ততান্ত্রিক ফ্রান্সের অভিজাত বর্গ আকর্ষণ ছিল কৃষির প্রতি। জমিদারির অধিকার ও ভূসম্পত্তির মালিকানাকেই তারা সম্মানজনক বলে মনে করত। রক্ষণশীল ও কায়িক শ্রম বিমুখ অভিজাত বর্গ শিল্প বাণিজ্যকে ঘৃণা করত। কুটির শিল্পের মাধ্যমেই অভিজাত বর্গ ফরাসি জনগণের প্রয়োজন মিটে যেত। এর ফলে বৃহৎ শিল্প ও যন্ত্রপাতির প্রতি তাদের কোনো আকর্ষণ বোধ করেনি তারা। 3 দেখো বলা হচ্ছে ফ্রান্সের বুর্জোয়া ধনী ব্যবসায়ীদের সামাজিক মর্যাদা ছিল না, তারা শ্রমিক কৃষকদের সঙ্গে তৃতীয় শ্রেণী বা থার্ড এস্টেটের অন্তর্ভুক্ত ছিল। এর ফলে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত ছিল। এই সামাজিক পরিবেশ কখনোই শিল্প বিকাশের অনুকূল ছিল না। 4 নম্বর কারণ বলা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষ পাদ থেকে ফ্রান্সে একের পর এক বিপ্লবী অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং নেপোলিয়নের আমলে ক্রমাগত লোক ক্ষয়কারী যুদ্ধ প্রভৃতির ফলে ফ্রান্সের শিল্পায়নের অনুকূল পরিবেশ গড়ে উঠতে পারেনি। 5 নম্বর কারণ দেখো, ফ্রান্সের কৃষি কাঠামো ছিল অনুন্নত। বিপ্লবের ফলে কৃষকদের হাতে প্রচুর জমি এলো, তা ছিল খণ্ড খণ্ড। এখানে বৈজ্ঞানিক প্রথায় চাষ করা সম্ভব ছিল না, চাষবাস হতো পুরনো পদ্ধতিতে। কৃষি বিপ্লব না হয় সমাজে উদ্বৃত্ত সৃষ্টি হয়নি, শিল্প বিপ্লবও ত্বরান্বিত হয়নি। 6 নম্বর কারণ দেখো, ফরাসি বিপ্লব সামন্ত প্রথা উচ্ছেদ করে কৃষি জমির উপর প্রজার মালিকানা সত্ত্ব স্বীকার করে নেয়। বিপ্লবের মাধ্যমে জমি পেয়ে ফরাসি কৃষকরা জমির প্রতি প্রবল আসক্ত হয়ে পড়ে, সুতরাং তাদের পক্ষে জমি ছেড়ে শহরে গিয়ে শিল্প শ্রমিকের বৃত্তি গ্রহণ করা সম্ভব ছিল না। 7 নম্বর কারণ দেখো, ফরাসি জনগণের অর্ধেক ছিল শহরবাসী এবং বাকিরা কৃষিকাজে লিপ্ত ছিল। এই সমাজ ছিল অনেক বেশি গ্রামীণ। কলকারখানায় কাজ করার জন্য গ্রামের মানুষ শহরে যেতে চাইতো না। এর ফলে শিল্পের শ্রমিকের যোগান ঠিকমতো ছিল না। এছাড়া গ্রামের মানুষদের চাহিদাও ছিল সীমিত, তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী গ্রামেই উৎপাদন করত। 8 নম্বর কারণ দেখো, ফ্রান্সের শিল্প সংগঠনে যথেষ্ট ত্রুটি ছিল। শিল্পগুলি ছিল ক্ষুদ্র ও পরিবার ভিত্তিক, তাদের পুঁজিও ছিল খুব কম। এইসব শিল্পের মালিকরা কোনো ঝুঁকি নেওয়ার পক্ষপাতী ছিল না এবং স্বাভাবিক কারণেই নতুন শিল্পের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। অনুন্নত পরিবহন ব্যবস্থা ফ্রান্সের শিল্পায়নের প্রবল অন্তরায় ছিল। ইংল্যান্ডের মতো ফ্রান্সের সড়ক, খাল, রেলপথ প্রভৃতির বিকাশ হয়নি। 1850 খ্রিস্টাব্দে ফ্রান্সের রেলপথের আয়তন ছিল মাত্র 2000 মাইল, যা শিল্পেও যথেষ্ট পিছিয়ে ছিল। 10 নম্বর কারণ দেখো, ফরাসি বিপ্লব তার পরবর্তীকালে ফ্রান্সে উপনিবেশগুলি হস্তচ্যুত হওয়ায় কাঁচামালের উৎস, উৎপাদিত পণ্যের বাজার সীমিত হয়ে পড়ে, যার প্রভাব নেহাত কম ছিল না। উন্নত মানের কয়লার অভাব ফরাসি শিল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শিল্পের উপর সরকারি নিয়ন্ত্রণ ও অন্তঃশুল্ক প্রথা শিল্পের অগ্রগতিকে ব্যাহত করে। ফ্রান্সে ব্যাংক ব্যবস্থা ছিল অনুন্নত, শিল্পের জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া দুরূহ ছিল। ফ্রান্সের বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হয় অনেক দেরিতে। ইংল্যান্ড থেকে বাষ্পীয় ইঞ্জিন আমদানি করা হলেও বেশি দাম ও কয়লার অভাবে তা ব্যবহার করা সম্ভব হতো না। ঐতিহাসিক লেবোয়ার বলেন যে ফ্রান্সের আভ্যন্তরীণ বাজার যথাযথ বাড়েনি, বিদেশের বাজার ছিল ইংল্যান্ডের দখলে। শিল্পপণ্যের চাহিদা ছিল কম, এ কারণে শিল্পায়নের গতিবেগ আসেনি। এরপরের প্যারায় দেখো যে নেপোলিয়নের আমলে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে শিল্পের ক্ষেত্রে। ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ক্যালন ফ্রান্সের শিল্পায়নের উদ্যোগ গ্রহণ করেন। তিনি ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ আনিয়ে ফ্রান্সে কারখানা স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। শেষ পর্যন্ত তার প্রয়াস ব্যর্থ হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন ফ্রান্সের শিল্প গড়ে তুলতে উদ্যোগী হন। তার মহাদেশীয় প্রথা প্রবর্তনের অন্যতম উদ্দেশ্য ছিল ফরাসি শিল্পের বিকাশ। তিনি নানাভাবে ফরাসি শিল্প উদ্যোগকে উৎসাহিত করেন। এই উদ্দেশ্যে তিনি স্বল্প সুদে ঋণ দান করেন এবং নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারে উৎসাহিত করতে থাকেন। চোরাপথে বহু যান্ত্রিক কৌশল ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসতে থাকে। এ সত্ত্বেও তার আমলে ফ্রান্সের শিল্পায়নের গতি ছিল খুবই মন্থর। এরপরের যে প্যারা বা পয়েন্ট সেটি হচ্ছে আমাদের শিল্প বিপ্লব। মূলত ফ্রান্সের যে শিল্প বিপ্লব কীভাবে হচ্ছে সেটি নিয়ে পরের বেলা দেখো। অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ 1830 থেকে 48 রাজত্বকালে ফ্রান্সে প্রকৃতপক্ষে শিল্প বিপ্লবের সূচনা হয়। শ্রমিক স্বার্থ ক্ষুণ্ণ করে তিনি ব্যবসায়ী ও শিল্পপতিদের নানা রকম সুযোগ সুবিধা দান করেন এবং শিল্প সংস্থা গঠনে উৎসাহ দেন। নবগঠিত এই সংস্থাগুলিকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য তিনি শুল্ক প্রাচীর গড়ে তোলেন। তার আমলে 1837 খ্রিস্টাব্দে প্যারিস থেকে সেন্ট জার্মেইন পর্যন্ত ফ্রান্সের প্রথম রেলপথ তৈরি হয়। নতুন নতুন রাস্তাঘাট তৈরি হতে থাকে, এর ফলে মালপত্র চলাচলের সুবিধা হয়। লায়ন্স, বর্দো, তুলো, নন্টস প্রভৃতি শহরে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটতে থাকে। এবার দেখো ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন 1850 থেকে 1870 এর আমলে শিল্প বিপ্লবের প্রসার ঘটে। তার আমলে ফ্রান্সের রেলপথের বিস্তার ঘটে এবং তা 2000 মাইল থেকে 10,000 মাইলে দাঁড়ায়। তিনি লাফিত, হোপ, পেরিয়ার ব্রাদার্স প্রভৃতি শিল্প
পুঁজিপতিকে শিল্পে মূলধন বিনিয়োগ করতে উৎসাহ দেন। তিনি ক্রেডিট ফোসিয়ার ও ক্রেডিট মবিলিয়ার নামে দুটি মূলধন সরবরাহকারী ব্যাংক স্থাপন করেন। তার উদ্যোগে ব্যাংক অফ ফ্রান্স পুনর্গঠিত হয়। রেলপথ সম্প্রসারণের ফলে লোহা ইস্পাত ও কয়লা শিল্পের ক্ষেত্রে উন্নতি ঘটে। লা ক্রস সহ নানা স্থানে লৌহ কারখানা গড়ে ওঠে। বস্ত্রশিল্প, রেশম শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, রাসায়নিক শিল্প ও গন্ধদ্রব্য উৎপাদনের জন্য ফ্রান্সের খ্যাতি বৃদ্ধি পায়। তিনি শ্রমিকদের কল্যাণের জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করেন। এ সময় শিল্পজাত দ্রব্যের রপ্তানিতে সমগ্র ইউরোপে ফ্রান্স ছিল দ্বিতীয় স্থানের অধিকারী। আমাদের একথা অবশ্যই মনে রাখতে হবে যে ফ্রান্সের শিল্পায়ন হলেও শিল্প বিপ্লব হয়নি এবং শিল্পায়নের গতি ছিল খুবই মন্থর। এর পরের পয়েন্টস দেখো, জার্মানি। মানে এই পর্যন্ত ফ্রান্স নিয়ে আলোচনা করলাম, এবার জার্মানি। যদি 10 নম্বরের প্রশ্ন আসে ফরাসি শিল্পায়ন, তো এই পর্যন্ত তোমরা লিখতে পারবে, বা জার্মানির ক্ষেত্রে যদি 10 নম্বরে আসে এই জার্মানি, কিন্তু এখান থেকে তোমরা লিখতে পারবে। দেখো 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানিতে শিল্পের বিকাশ ঘটেছিল অতি মন্থর গতিতে। শিল্পক্ষেত্রে জার্মানির এই অনগ্রসরতার মূলে বেশ কয়েকটি কারণ ছিল। যেমন 1 নম্বরে বলা হচ্ছে, এই সময় জার্মানিতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। জার্মানি তখন 39টি রাজ্যে বিভক্ত ছিল। প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা শুল্ক দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাল নিয়ে যেতে হতো। এই ব্যবস্থা শুধু যে ব্যয়বহুল ছিল তাই নয়, বাণিজ্যের পক্ষেও ছিল খুবই অসুবিধাজনক। 2 নম্বর, জার্মানির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। জলপথ ও স্থলপথে পরিবহনের অসুবিধার জন্য সেখানে শিল্প বিকাশের কোনো সুযোগ ছিল না। এক অঞ্চলের উদ্বৃত্ত মাল অন্য অঞ্চলে নিয়ে যাওয়া খুবই দুরূহ ছিল। জার্মানি ছিল মূলত কৃষিপ্রধান দেশ। জার্মানিতে শিল্পদ্রব্যের কোনো চাহিদা বা বাজার ছিল না। আবার জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিরও কোনো উপনিবেশ না থাকায় বিদেশে জার্মানির শিল্পদ্রব্যাদির কোনো চাহিদা ছিল না। এর ফলে জার্মানদের মধ্যে শিল্প গড়ে তোলার কোনো মানসিকতা ছিল না। শিল্প গড়ে তোলার জন্য যে মূলধনের প্রয়োজন কৃষি প্রধান জার্মানিতে তা ছিল না। জার্মানির ব্যাংক ব্যবস্থা খুবই অনুন্নত ছিল। জনস্ফীতি না ঘটায় শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিকের অভাব ছিল। নেপোলিয়নের যুদ্ধের কালে জার্মানির অর্থনৈতিক কাঠামো একেবারে বিনষ্ট হয় এবং জনসংখ্যাও প্রবলভাবে হ্রাস পায়। পরের প্যারা দেখো, এবার প্রাশিয়ার নেতৃত্বে কিছুটা অগ্রগতি ঘটবে। এই অবস্থায় জার্মান রাজ্য প্রাশিয়াতে কিছুটা শিল্পের প্রসার লক্ষ্য করা যায়। প্রাশিয়ার এই অগ্রগতির মূলে কারণ ছিল, কতগুলি কারণ ছিল। যেমন 1815 খ্রিস্টাব্দে প্রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদ হলে মুক্ত ভূমিদাসরা শহরে এসে শিল্প শ্রমিকের বৃত্তি গ্রহণ করে। এরপরে শিল্পে কিছুটা উন্নতির সূচনা হয়। 2 দেখো, পূর্বে জার্মানিতে 39টি রাজ্য ছিল। এই রাজ্যগুলির উপর দিয়ে কোনো মাল নিয়ে যেতে হলে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা শুল্ক দিতে হতো। এর ফলে ব্যবসা বাণিজ্যে বাধাপ্রাপ্ত হয়। 1834 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে 18টি রাজ্য নিয়ে জোলভেরাইন নামে একটি শুল্ক সংঘ বা শুল্ক সমবায় প্রতিষ্ঠিত হলে এই অসুবিধা দূর হয় ও শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়। 3 নম্বরে বলা হচ্ছে 1835 খ্রিস্টাব্দে ব্যাভেরিয়াতে প্রথম রেল যোগাযোগ শুরু হয়। তারপর ফেডারিক লিস্ট নামক জনৈক অর্থনীতিবিদের উদ্যম ও প্রাশিয়ার যুবরাজের পৃষ্ঠপোষকতায় 1839 খ্রিস্টাব্দে লাইপজিগ থেকে ড্রেসডেন পর্যন্ত জার্মানিতে রেলপথ নির্মিত হয়। এর 10 বছরের মধ্যে জার্মানিতে প্রায় 3000 মাইল রেলপথ বিস্তৃত হয়। রেল যোগাযোগের ফলে জার্মানির ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্রে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। এবার শিল্পের বিকাশ দেখো কিভাবে জার্মানিতে শিল্প বিপ্লব হবে। 1870 খ্রিস্টাব্দে জার্মানি ঐক্যবদ্ধ হলে শিল্পক্ষেত্রে জার্মানিতে এক নবযুগের সূচনা হয়। জার্মানি দানবের মতো পদক্ষেপ নিয়ে শিল্প জগতে ঢুকে পড়ে। ক্ষতিপূরণ স্বরূপ ফ্রান্সের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ জার্মান শিল্পে বিনিয়োগ করা হয়। ফ্রান্সের কাছ থেকে পাওয়া আলসাস ও লোরেন অঞ্চল থেকে জার্মানি প্রচুর পরিমাণে লোহা ও কয়লা, এই দুটি খনিজ দ্রব্য পাওয়ায় জার্মান শিল্পে বিপ্লব ঘটে যায়। বিশিষ্ট অর্থনীতিবিদ কেইন্স বলেন যে এই সময় জার্মান সাম্রাজ্য রুধির ও লৌহের উপর নয়, কয়লা ও লৌহের উপর প্রতিষ্ঠিত ছিল। নবগঠিত জার্মানির শিল্পায়নে জার্মান চ্যান্সেলর বিসমার্ক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন। তিনি শিল্পকে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত করে শিল্পায়নের ব্যবস্থা করেন। জার্মানির বিভিন্ন রাজ্যে প্রচলিত বিভিন্ন ধরনের মুদ্রা, ওজন, মাপ ও শুল্ক ব্যবস্থার বিলোপ করে জার্মানির সর্বত্র একই ধরনের মুদ্রা, ওজন, মাপ ও শুল্ক ব্যবস্থা চালু হয়। এর ফলে ব্যবসা বাণিজ্য ও আর্থিক লেনদেনের সুবিধা হয়। শিল্পে মূলধন সরবরাহের জন্য ব্যাংক ব্যবস্থা পুনর্গঠন করা হয় এবং বিভিন্ন ব্যাংকের সমন্বয়ে হাইপার ব্যাংক গঠিত হয়। তিনি কার্টেল, ট্রাস্ট, কম্বাইন প্রভৃতি একচেটিয়া যৌথ সংগঠনের মাধ্যমে দেশে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের বিকাশ ঘটান। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে দেশে রেলপথ নির্মাণ চলতে থাকে। বিদেশি প্রতিযোগীদের হাত থেকে জার্মান শিল্পকে রক্ষার জন্য বিসমার্ক শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করেন। বিদেশি পণ্যের উপর অধিক শুল্ক আরোপ করেন। ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকা থেকে বিভিন্ন যন্ত্রপাতি আনিয়ে আমদানি করে জার্মান প্রযুক্তিবিদরা তা হুবহু নকল করেন এবং তার সঙ্গে নিজেদের দক্ষতা যোগ করে সেগুলিকে আরও উন্নত করেন। খুব অল্প সময়ের মধ্যে কারিগরি দক্ষতায় জার্মানরা বিশ্বের শ্রেষ্ঠ স্থান দখল করে। জার্মান শিল্পে প্রভূত উন্নয়নের সূচনা হয় এবং বিসমার্কের উদ্যোগে 19 শতকের 70-এর দশক জার্মানির শিল্পায়নের দশকে পরিণত হয়। 1870 থেকে 74 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে 857টি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। লোহা ও ইস্পাত শিল্পের বিপ্লব ঘটে যায়। এই দুই শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে সমরাস্ত্র শিল্প, রেলপথ শিল্প ও বাণিজ্যিক নৌবহর নির্মাণ শিল্প। কয়লা শিল্পেরও বিকাশ ঘটে।
যন্ত্রশিল্প, ইঞ্জিন তৈরি, মোটর শিল্প, রসায়ন ও ঔষধ নির্মাণ শিল্প, সব দিক দিয়েই জার্মানির অগ্রগতি ঘটে এবং জার্মানি ক্রমেই ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশে পরিণত হয়। তো এই ছিল ইউরোপ মহাদেশের শিল্পায়ন, অর্থাৎ জার্মানি এবং ফ্রান্সের শিল্পায়ন। এই নোটসটা তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং তোমাদের যাদের কলেজে টিউটোরিয়াল দিয়েছে এটাকে কালেক্ট করে এটা তোমরা লেখো। এরপর একটা টিউটোরিয়ালের ক্ষেত্রে এরপরে কিন্তু একটি গ্রন্থপঞ্জিও লিখতে হবে, অর্থাৎ এরপরে পেজে আমরা সেই গ্রন্থপঞ্জিটা একবার দেখে নেব। গ্রন্থপঞ্জি, তোমরা যারা টিউটোরিয়ালের জন্য প্রজেক্ট লিখবে, কোশ্চেনটা লেখা অ্যান্সার লেখার শেষে কিন্তু এই গ্রন্থপঞ্জি বলে এরকম হেডলাইন করে দুটো গ্রন্থ এখানে লিখবে। এখানে ইংরেজি বই আছে দুটো, কারণ শিল্প বিপ্লবের উপরে সব ইংরেজি রেফারেন্স রয়েছে, বাংলা রেফারেন্স খুব কম, তাই তোমরা ইংরেজি বই লিখবে, তাতে কোনো অসুবিধা নেই। দুটো বই এখানে লিখবে, দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস, ফিলিসডিন, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, 1965। আর 2 নম্বরে যেটা লিখবে সেটি দেখো, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউরোপ, মানে ইউরোপের শিল্পায়ন, যেটা তোমাদের মূল প্রশ্ন, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউরোপ। J.E. হবসবম, দ্য নিউ প্রেস নিউ ইয়ার, এই দুটো বই তোমরা লিখবে। তো এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু, ইউরোপের শিল্পায়ন বা ফ্রান্স জার্মানির শিল্পায়ন নিয়ে আজকে আলোচনা করলাম ভিডিওটিতে। তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আবার ভিডিও ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে নিজেদের মতামত কমেন্ট সেকশনে উল্লেখ করে ভিডিওটিকে লাইক করবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।